সুপ্রভাত আমার প্রিয় পরিবার। জীবন কখন তোমাকে হাসাবে, কখন তোমাকে কাঁদাবে, সেটা কেউই বলতে পারে না। আরেকটা কথা ঠিক, আজ যে রাজা কাল সে ফকির। আর এটা কথাও ঠিক বন্ধুরা, কারো জন্য কোনো কিছু অপেক্ষা করে থাকে না, কারো জন্য কোনো কিছু ঠিকে থাকে না, তাই না বলো? আজকে আমি যদি অট্টহাসি যে আজকে তোর পরিস্থিতি এরকম, আমরা ছাড়া তো তোর গতি হবে না, তোর তো কেউ নেই, এরকম করে যদি কেউ তোমাকে নিয়ে অট্টহাসি করে, সেটাই একদমই তাদের মূর্খামি। কারণ পৃথিবীতে কোনো কিছুই কারো জন্য ঠেকে থাকে না, বা কোনো কিছুই কারো থাকে না, আটকে থাকে না যে আজকে এ নেই তো ওকে কে দেখবে, এরকমটা কারোর জন্য কোনো দিনও হয় না, তাই না বলো? পৃথিবীতে অনেক আছে আমার মতো অভাগী, যাদের মা বাবা পরিবার পরিজন, এমনকি তাদের স্বামীও পাশে থাকে না। তাদের কি দিন চলে না? তারা কি বাচ্চা কাচ্চা নেয় না? তাদের কি বাচ্চা কাচ্চা মানুষ হয় না? নিশ্চয়ই হয়। অনেক দিদিরা আছে যারা আমাকে বলে, জানো মিতু, আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাবা মা কেউ নেই, স্বামী প্রবাসে থাকে, তবুও কিন্তু আমি বাচ্চা মানুষ করেছি একা হাতে। তো বন্ধুরা, এখন বাজতে চলছে 11টার মতো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে আমি এতক্ষণ রান্না করছিলাম, পুচকু ঘুমিয়ে পড়েছিল, তো ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিই। রান্না বলতে ডিমের ঝোল রান্না করলাম, ডাল রান্না করলাম। ডাল তো পুচকুর জন্য করতেই হবে, আর ডিমের ঝোলটা আমি একবারে রাতে করে রেখেছি। এখন আর রাতে দিনে দুইবার রান্না করা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠে না ছেলেকে নিয়ে। মা রাখো রাখো, আমি পরে দিব, শোনা মা রাখো। তো রাতের জন্য একবারে ডিমের ঝোল রান্না করলাম, আর ডালটা দুপুরের জন্যই করলাম, শুধু পুচকু আর বাবার জন্য ডাল খাবে ওরা, আর আমাদের সবার জন্য ডিমের ঝোল করলাম, পাঁপড় ভাজা করলাম। আর মা ওদিকে হচ্ছে কচুর, কালো কচুর যে ডাটাগুলো থাকে ওগুলো কেটে দিচ্ছে, ওগুলো রান্না করব। তো ওটা এখন করব না, একটু পরে করি। তো তার মধ্যে ছেলে উঠে গেছে, তো একটুখানি ভাত খেয়ে নিলাম সকালবেলা, খুব খিদে পেয়ে গেছে, তো একটুখানি ভাত সকালবেলা খেয়ে নিলাম। পুচকু ওর বাবার সাথে সকালে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, তো এখন ঘুম থেকে উঠেও এই যে এখন ওকে একটা আপেল দিলাম। তো একটা গোটা আপেল ও খেতে পারে না, হাফ খায়, হাফ রেখে দেয়, তো আপেল খাচ্ছে। আর এদিকে দেখো বিছানা পাটির অবস্থা। তো ওইদিকে দুইটা ব্ল্যাঙ্কেট আছে, ওই দুইটা আর কি রোদ্রে দিব। আর ওই বালতির মধ্যে কাপড় ভিজেছি, সকালবেলা একটা বালতি কাপড় ধুয়ে দিয়েছি, স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো এখন হচ্ছে আবার কাপড় ধোবো, আর স্নান করবো না, জামা কাপড়গুলো হয়তো বা যদি পারি ছাড়বো। কেন হাসতিস মাম্মা? বাবা আমাকে একটু মা ডাকো তো, ডাকো না খুব সুন্দর করে, মা মাকে ডাকো তো, আমাকে ডাকো তো। ওরে বাবা, মাম্মাম ডাকো তো। বসে বসে খাও। এই বাবা পড়ে যাবা তুমি। কি মা, তুমি কিছু বলবা? কি বলবা বাবা? টাটা দেবা? টাটা। বাবা বলো তো ওয়াও ওয়াও। আমার বাবা এখন অনেক কিছু বলতে পারে। বসো বাবা, বসে বসে আপেলটা খাও শোনা। ছেলে কত দুষ্টামি করতে পারে। ওর এই যে জলের মধ্যে, এখানে জল ছিল, সমস্ত জল এই যে পুরো ভিজে ফেলছে একদম পুরো। হ্যাঁ এখন কান কে ধরবে? কান এমন করলে, কান্না করলে হবে, কান ধরতে হবে না? তুমি দুষ্টামি করো নাই বাবা? করো নাই? একটুকু দুষ্টামি করো নাই? করো নাই না? কি সুন্দর বলে দিল না। আর এই জলগুলো কে ফেলে দিছে বাবা? এই জলগুলো আমি ফেলছি, এই জলগুলো আমি ফেলছি, এখানে জলগুলো কি আমি ফেলছি? তুমি দুষ্টামি করছো, কান ধরো। 3 বাজে বন্ধুরা, এদিকে বসিয়ে দিলাম ভাত, এখানে ভাত হতে থাক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো ভাবছিলাম যে আকাশের পরিস্থিতিটা এতটাই খারাপ, আজকে না পেরে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। কারণ কিছু কিছু কথা আছে যেগুলো মনের মধ্যে চাপা রাখতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মনের মধ্যে আমি চাপা রাখতে পারি না। কারণ আমিও তো একটা মানুষ, আমিও রক্ত করে একটা মানুষ, তাই না? আমারও মন আছে, আমারও ইমোশন আছে, আমারও কষ্ট লাগা ভালো লাগা এই সমস্ত কিছু আছে। কিছু কিছু মানুষ আছে বন্ধুরা যারা চায় না আমি এই বাচ্চাটা নেই, বা নিয়ে তো নিয়েছি, মানে খুব অসুখী, মানে খুশি না,
আমার এই বেবিটা নেওয়াতে। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে আমি বলেছি ভিডিওতে, তোমরা দেখতে পারবে, ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো। কিন্তু দেখো বন্ধুরা, আমি বেবি নিয়েছি জন্যই দেখো আমি কিন্তু বসিনি, সংসারের যাবতীয় কাজ যেগুলো আমি করি সেগুলো করতেই থাকি। ধোয়া কাচা, তারপরে হচ্ছে ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, কোন কাজটা বাদ দিয়েছি বলো তো? কোনো কাজটাই বাদ দিইনি। যতদিন আমার শরীর চলে ততদিন আমি করব। শরীর না চললেও আমি চেষ্টা করব যাতে করার, কারণ আমি আগে থেকেই বলেছিলাম আমি কারো ওপর বোঝা হতে চাই নাই, কোনো দিনও হইনি আর হতে চাইও না। কিন্তু জানি না প্রথমবার আমার হয়তো বা ভগবান কেন এরকম করেছিল যে আমার সিজারের সময় একটুখানি ইনফেকশন হয়ে গেছিলো, যার কারণে আমি অনেক দিন ভুগেছিলাম। তো যাই হোক, তো এবার আশীর্বাদ করো তোমরা যাতে এরকমটা আর যাতে না হয়, যাতে সমস্ত কিছু ভালোভাবে হয়ে যায়। আর দেখো এতদিন এত কিছু ভালোভাবে হয়েছে, এতদিন এত কিছু জানতে পারিনি, তবুও সব ঠিকঠাক ছিল। তো এটাই ভগবানের কাছে আশা রাখি যে সমস্ত কিছু যাতে ভালোভাবেই হয়। আর একটা কথা না বলেই পারছি না বন্ধুরা, যখন একটা মেয়ে প্রেগনেন্ট থাকে তখন কিন্তু দেখবেন অনেকেই খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, কিন্তু যখনই বাচ্চাটা হয়ে যায় তখনই এমন ব্যবহার করে যে বাচ্চাটার জন্য নাকি কত ভালোবাসা, বাচ্চাটাকে নিয়ে কত তাদের আশা আকাঙ্ক্ষা, মানে কত ধরনের কথাবার্তা বলবে বাচ্চাটাকে নিয়ে অনেক ভালোবাসা তাদের ঘিরে। তো একটা কথাই বলবো সেই সব মানুষদের, কেন বাচ্চাটা যখন মায়ের গর্ভে ছিল তখন সেই মাটার সাথে কেন খারাপ ব্যবহার করেছে? কারণ তখন কি বাচ্চাটা ছিল না, তার মার গর্ভেই তো ছিল, তখন তো খারাপ ব্যবহার করেছে। বাচ্চাটা হতেই তখনই তাদের উপরে এত ভালোবাসা চলে আসলো। আজ কিছু কথা না বলে পারছি না, মনের মধ্যে খুব আঘাত লেগেছে জানো। অনেকে আমার তামসা দেখবে বলছে, অনেকে অনেক কিছু। তো ঠিক আছে, যখন উপর আল্লাহ দিয়েছে তখন সে নিশ্চয়ই ভেবেই দিয়েছে যে এইভাবে মানুষ হবে, মানুষ তো ঠিক হয়ে যাবে, তাই না বলো? তোমরা আশীর্বাদ করো বন্ধুরা যাতে সব ঠিকঠাক হয়, আমার যাতে কারো উপর বোঝা হয়ে থাকতে না হয়, এটাই আশীর্বাদ করো। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এদিকে হচ্ছে কালো কচুর তরকারি, তারপরে মুসুর ডাল, ডিমের ঝোল, এগুলো রান্না করলাম। আর পুচকু এখানে খেলা করছে ওর ঠাম্মির সাথে। তো এখন ওকে স্নান করিয়ে দেবো। তোমাদের দাদাভাই একটুখানি বাইরে গেছে, নাহলে ও স্নান করিয়ে দেয়, সমস্ত কাজগুলো করে দেয়, ধোয়া কাচা এই সমস্ত কিছু করে দেয়। সত্যি বলে না, মানুষের একদিকে কপাল খারাপ থাকলে মানুষ একদিকে কপাল ভালো দেয়। সত্যি আমার একদিকে এত কপাল ভালো যে আমার না জীবনের সেরা জিনিসটা ভগবান আমাকে দিয়েছে, সেটা হচ্ছে সেরা হাজব্যান্ড। আমি সেটা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি। আমার জীবনে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু কষ্ট দিয়েছে ভগবান আমার জীবনে, অনেক কপালে অনেক কষ্ট লেগেছে, কিন্তু হ্যাঁ ওর মতো একটা এত ভালো হাজব্যান্ড দিয়েছে যেটা আমি কোনোদিনও ভাষায় প্রকাশ করতে পারবো না। ও আমাকে এত সাপোর্ট করে, এত ভালোবাসে, আর সব সময় আমাকে বলে যে তুমি চিন্তা করো না, সব সময় আমি তোমার পাশে আছি, সব সময় ও আমাকে বলে এটা কথা জানো। সেখানে আমার যদি না কোনো কোটিপতি হাজব্যান্ড থাকতো না, তাও হয়তো বা আমি এত খুশি হতাম না। অনেকে বলে যে তানিশ কিছু করে না, ওকে কিছু করতে বলো, হ্যান ত্যান, সেগুলো বাদ দাও। ওগুলো কথা আমি বলেছি, ও কী করে কী না করে সেগুলো আমি অনেক আগে ভিডিওতে বলেছি, নতুন করে আর কিছু বলবো না। শুধু এতটুকুই বলবো, আমি জীবনে সব থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছি ওর মতো একটা ছেলেকে বিয়ে করে। জামা কাপড় বের করে নিলাম, এখন ওকে স্নান করাবো। এদিকে ঘর তো মুছেই নিয়েছি, আর তার সাথে রান্নাঘরও মুছে নিয়েছি। রান্নাঘরে যা বাসনপত্র ছিল, কড়াই টড়াই সমস্ত কিছু মেছে নিয়েছি। গ্যাসের টেবিল পরিষ্কার করে নিলাম, বারান্দা ঠান্ডা সমস্ত কিছু একদম। শুধুমাত্র নাইটিটা চেঞ্জ করলাম, হাতে মুখে জল দিলাম, ছেলের ভাতটা মাখলাম। এখন ওকে স্নান করাবো, করে তারপরে খাওয়াবো ওকে। চোখে মুখে ক্লান্তির ভাব চলে আসছে, কিছু করার নেই, কাজগুলো করতেই হবে, তাই না? চলো আমি এখন একটুখানি জল খাবো আগে, না হলে আর পারছি না। একটুখানি জল খেয়ে তারপরে আবার কাজে লাগবো।
এদিকে স্নান ধান করে পুচকুকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে যেই জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম সমস্ত জামা কাপড়ের ডিপি নিয়ে আসলাম। আর সব জামা কাপড় দেখো সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে নিলাম। তো বিছানাটা তো এখন আর গোছানো যাবে না, কারণ বিছানাতে পুচকু ঘুমাচ্ছে। তো বন্ধুরা শুভ সন্ধ্যা। এখন বাজতে চলছে সন্ধে 6টার মতো। দেখো ঘরটা কীরকম লাগছে বলো তো। পুচকু একটুখানি এখন ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে গেল, খেলতে গেল বাইরে। তো এদিকে আমি সুন্দর করে বিছানা পাটি গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নেব। তোমরা অনেকেই বলেছিলে যে এই সময় তোমরা সন্ধ্যাবাতি দাও না, তো পুচকুর সময় আমি দেইনি, কিন্তু এদের মধ্যে আর কি দেয়, মানে আমার শ্বশুরবাড়িতে সবাই দেয় আর কি। তো ভাবলাম যে এদের মধ্যে যখন দেয় তখন আমিও দেই। আর যেহেতু যখন জানতাম না তখন মা লক্ষ্মীর উপবাস থেকে পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই করেছি। তো আমার মনে হয় না ভগবান কারো কোনো দিনও খারাপ যাবে আর কারো কোনো পুজো নিবে না, আমার তা মনে হয় না। তো সেই জন্য আমি পুজোটা দিয়ে দিচ্ছি, আর আমি দিবই। আর এই সময় ঠাকুরের আশীর্বাদ পাওয়া সব থেকে ভাগ্যের, আর ঠাকুরের পুজো করা এটাও সব থেকে যাতে ভগবান করে। এদিকে দেখো আমি প্রণাম করছি, আমার ছেলেও কি সুন্দর করে প্রণাম করছে, এই দেখো। বাবা এগুলো কিন্তু ও আছে, এগুলো একটা ধরবে না কিন্তু বাবা। বাবা আসো এখন, হয়েছে এখন হয়েছে, আমি চলে যাই, আমি কিন্তু চলে গেলাম, আমি কিন্তু চলে গেলাম বাবা, চলে আসো এখন, আমি চলে আসছি। তুমি দেখছো তোমার জামা ব্লু কালার, বেডশিট ব্লু কালার, সব ব্লু কালার হয়ে গেছে বাবা আজকে। কি প্রজাপতিটাকে নিতে হবে, প্রজাপতিটাকে নিতে হবে। হ্যাঁ কিভাবে নিবা তুমি, কেমন করে আদর করবা, কেমন করে উম্মা দিবা, দেখা দাও তো। বলো তো কে আসছে এটা, রাশি দিদি কোনটা, এইটা। তোমাকে কি দিছে রাশি দিদি, দেখাও দেখি কি দিছে তোমাকে সোনা বাবা। এটার উপরে বসবে বাবা। রাশি দিদি কি দিছে দেখি, কি দিছে তোমাকে, চকো দিছে। দেখাও তো আমাকে একটু চকোটা দেখি, দেখো দেখো, দেখি দেখি চকো দেখি। তুমি এটা খাবা, এটা খাবা। বন্ধুরা আজ হচ্ছে পরের দিন, সকাল 9টা বাজে। তো তোমরা জানোই প্রায়শই আমি এদিকে যখন আমার খুব মন খারাপ লাগে বা আমি যখন নিজে খুব একা একা ফিল হয়, আমার মনে হয় খুব নিজেকে খুব একা একা লাগে, তখনই আমি এই বাড়ির পেছনটাতে আসি। এখানে আসলে না আমি একটু মানে শ্বাস নিতে পারি ভালো করে, মানে থাকে না বাড়িতে দম বন্ধ হয়ে আসে যেরকম। তো এই জায়গাটায় আসলে আমার একটুখানি খোলামেলা পরিবেশে শ্বাস নিয়ে বাঁচতে পারি এরকম মনে হচ্ছে। তো এই জায়গাটাতে আসলাম একদিকে আমার ভিডিও আপলোড দিতে, আর ভাবলাম জানো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমরা জানোই আমি আমার সমস্ত কথাবার্তা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা সুখের হোক দুঃখের হোক ভালো লাগার হোক, কোনো উপদেশ নেওয়া হোক, কোনো কিছুতে আমি বুঝতে পারছি না সেই জায়গাতে আমি তোমাদের কাছ থেকে আমি বলি যে তোমরা আমাকে বলো কোনটা ঠিক কোনটা ভুল। তো সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা জানো যে আমার সেইভাবে কেউ নেই, যে একটা মেয়ে সব সময় তার পরিবারের কাছে সুখ দুঃখ এগুলো আলাপ করে না। তো আমি কিন্তু আগাগোড়াই এই ইউটিউবের প্রত্যেকটা সদস্যকে নিজের পরিবার ভেবেই আসি। সবসময় আমি সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো জানো আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বন্ধুরা আমি এখন প্রেগনেন্ট, আমি এখন কী করব বুঝতে পারছি না, যেহেতু অনেকটা দিন হয়ে গেছে জানতে পারিনি।
তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে মিতু যেটা হয়েছে ভালো হয়েছে, তুমি নিয়ে নাও, কোনো অসুবিধা হবে না। অনেক কাকিমা জেঠিমা সবাই বলেছো কিচ্ছু হবে না, দেখো 2টা বাচ্চা মানুষ হয়ে যাবে। এখন আমার মনে হচ্ছে জানো বন্ধুরা, যে আমি এই বাচ্চাটা নিয়ে হয়তো বা খুব খারাপ ভুল করতেছি। কারণ জানো বন্ধুরা, খারাপ তখনই লাগে যখন নিজের মানুষরা মনে আঘাত দিয়ে কথা বলে। জানো, আমি সত্যিই বলছি, আমি বুঝতে পারিনি। কারণ তোমাদের আগেও বলেছি আমার মিন্সের প্রবলেম হয়, অনেক বহুবার হয়েছে আমার সাথে। তো সেই জন্যই আমি সেরকম টেনশন করতাম না। আর এরকম 3 মাস 2 মাস হতো না, তখন আমি প্রেগনেন্সি টেস্ট করতাম, সবসময় নেগেটিভ আসতো। তো সেই জন্য আমার মনের মধ্যেও সেরকমটা একদমই আসেনি যে আমি আবার প্রেগনেন্ট হতে পারি। কারণ আমার শরীর খারাপের প্রবলেম একটা ছিলই আগাগোড়াই, আর পুচকু হওয়ার পরে সেটা আরও বেশি হয়ে গেছিলো যে ওরকম হতো। তারপরে অনেকের পিরিয়ড হলে মনে করো 7 দিন, তারপর হচ্ছে অন্ততপক্ষে 3 দিন থাকে। কিন্তু আমার কি, যেদিন হয় সেদিন, তারপরের দিন একদমই শেষ। আমি এই সমস্ত কিছু খোলাখুলি বলি কারণ কিছু মানুষ আছে যাদের মাথায় খুবই বুদ্ধি কম, আর মানুষকে আঘাত দিয়ে কথা বলতে খুব ভালোবাসে। তো সেই জন্য আমি ভাবতেও পারিনি যে আমি প্রেগনেন্ট হব। হট করে না দেখতাম তোমাদের দাদাভাই বলতো যে তোমার পেটটা না কেন জানি বড় বড় লাগে আগের তুলনায়। তো সেটাও আমি সবসময় মাথার মধ্যে ধরে নিয়েছিলাম যে আরে সিজারের পরে অনেকের চর্বি বেড়ে যায়, ভুঁড়ি হয়ে যায়, হয়তো বা সেরকমটাই হবে। আমার মাথাতেই আসেনি যে আমি প্রেগনেন্ট। কিন্তু ফট করে দেখি কি আমার পেটটা কেন জানি না নড়াচড়া করে। আমার না উসপিস লাগতো, না আমার বমি বমি লাগতো। পুচকুকে তোমরা দেখতেই, আমি কোলে নেওয়া থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ, এমনকি পুজোর সময় আমি ঘর নতুন করে সাজানো দেখতেই তো পেরেছিলে। আমি যদি জানতাম যে আমি প্রেগনেন্ট, তাহলে নিশ্চয়ই আমি ওই শোকেস, তারপরে হচ্ছে খাট, এগুলো নড়ানড়ি করতাম না। ভারী ভারী তোষক কম্বল ওগুলো নিয়ে কিন্তু আমি নড়াচড়া করতাম না, আমি জানতামই না। ওকে বললাম যে চলো তো একবার টেস্ট করে দেখি। টেস্ট করে দেখার পরে যখন দেখলাম যে আমি আবারও মা হতে চলেছি, জানো এক মুহূর্তে যখন ছেলের মুখটা দেখেছি তখন মনে হয়েছিল যে হয়তো বা আমার এখন নেওয়াটা ঠিক না। আমার যে ডাক্তার, আমি যেই ডাক্তারকে সব সময় দেখাই, সবাইকে বলি, ওই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কথা বললাম। ডাক্তারবাবু বললো অনেকটা লেট হয়ে গেছে মিতু, আর নষ্ট করার দরকার নেই, সবার তো অপশন 2টা থাকে, তুমি নাও। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, এখন করাটা ঠিক হবে না। সেই জন্যই। আর সত্যি কথা বলতে পার্সোনালি আমিও চাই না কোনো একটা শিশুকে এইভাবে নষ্ট করা মানে হত্যা করা। কত মা আছে সারাদিন হাহাকার করে একটা বাচ্চার জন্য। আমার নিজের চোখে দেখা, জানো, আমি যেই স্কুলে পড়তাম পাশে একটা মামি ছিল, মানে পাড়া প্রতিবেশী মামি, বাচ্চা হওয়ার জন্য কত কান্নাকাটি, খাওয়া দাওয়া করতো না, ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি সব সময় চলতো। তো কত হাহাকার করে, মানুষ পায় না। আর আমাকে দিছে ভগবান। দেখো আমি কত পুচকুর সময় তোমরাই তো দেখেছো আমি কত নিয়ম মেনেছি, কিচ্ছু খাইনি, যেটা খেতে হয় না সেটা খাই নাই, আনারস পেঁপে থেকে শুরু করে ফুচকা কোনো কিছু খাইনি, ভারী জিনিস তুলিনি, এটা করিনি ওটা করিনি। কিন্তু দেখো এই বেবিটার ক্ষেত্রে আমি সমস্ত কিছু করেছি, পেঁপে খাওয়া থেকে শুরু করে ভারী ভারী জিনিস তোলা, পুজোর সময় ঘুরতে যাওয়া, মানে কি করিনি, পুচকুকে কোলে নেওয়া, সমস্ত কিছু করেছি। কিন্তু তবুও ভগবানের আশীর্বাদে সব ঠিক আছে। তো আমি পারিনি। আমার বর সবসময় বলে মানুষের 2টা অপশান থাকে, তো কেন আমরা এরকমটা করবো? ঠিক আছে না, আমি সবসময় পাশে আছি তুমি কেন চিন্তা করো, আমি ছেলেকে আসি তো, আমি ছেলের জন্য আমি আসি, তুমি চিন্তা করো না। সব সময় পেছনে সাপোর্ট একটা, মানে সবাই বলে না যে একটা পুরুষের পেছনে একটা মেয়ের হাত থাকে। আমার জীবনে আমার বর আমাকে যেমনভাবে সাপোর্ট করে, সত্যি কথা বলতে আমি এত বছর হয়ে গেছে আমার জন্মের, আমাকে এইভাবে সাপোর্ট কেউ কোনোদিনও করেনি। ও যেভাবে আমাকে বলে যে আমি আছি, তুমি চিন্তা করো না, সেই ভরসা আছে আমার। কিন্তু আছে কিছু মানুষ, জানো, যারা চায় না, যারা খুশি না,
যখন দেখবে তুমি একটা প্রেগনেন্ট অবস্থায় থাকবে তখন মানুষ খুব খারাপ ব্যবহার করে, কিন্তু যখনই তোমার বেবিটা হয়ে যাবে তখন বেবিটাকে নিয়ে তারা এমন আহ্লাদ আখ্যানা করবে, তখন মনে হয় কি যে বাচ্চাটা তোমার থেকে বোধহয় ওদেরই বেশি আপন। কিন্তু যখনই বাচ্চাটা পেটে থাকতো কই তখন তো তোমাদের এত ভালোবাসা আসেনি, কেন সে তো মায়ের গর্ভেই ছিল, তখন তো তোমরা এত ভালোবাসা দাওনি। তখন তো দিনে রাত্রি এমনভাবে মেন্টালি মানে খারাপ সিচুয়েশন করে দিয়েছো যে যে সত্যি কথা বলতে সবসময় কান্না পায় আমার, যে আমি কেন নিলাম। খারাপ কখন লাগে জানো বন্ধুরা, যখন বাইরের মানুষ তো বুঝবে না, ওরা তো ওদের কথা বাদ দাও, নিজেদের মানুষগুলো এইভাবে বলে, তখন সব থেকে বেশি খারাপ লাগে। কারণ আমি যাদের জন্য করি লাস্ট অবধি দেখা যায় তারাই আমাকে